বসু বাড়িতে আজকে খুশির উপলক্ষে বাড়িতে খাবারের অনুষ্ঠানের আয়োজন করলো একলব্য এবং রাগামতি। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে সভ্য নানাভাবে প্রশ্ন করে বৃন্দাকে, তুমি কার সঙ্গে কথা বলছিলে? নিশ্চয় বদ মতলব করছিলে। নতুন কি প্ল্যান করছো? ষড়যন্ত্র তৈরি করছো, তাই না? এই কথাগুলো শোনার পর রেগে যায় তখনই বৃন্দা বলে, আমি যার সঙ্গে কথা বলি না কেন, তুমি আড়াল পেতে এই কথাগুলো কেন শুনছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এত রাতে তুমি আমার ঘরে কেন আসতে গেলে সভ্য? আমার কি পার্সোনাল কোনো স্পেস থাকতে পারে না? এই কথা শোনার পর তখন সভ্য বলে, আমি সব কিছুই আড়াল থেকে শুনে ফেলেছি, তোমাকে বলতেই হবে তুমি কার সঙ্গে কথা বলেছো। বৃন্দা বলে, আমি তোমাকে বলবো না, তুমি কি করবে? এক্ষুনি এখান থেকে চলে যাও। এই বলেই তখন বৃন্দা সভ্যকে ধাক্কা মারতে মারতে ঘর থেকে বের করে দেয়, আর তখনই দরজাটা বন্ধ করে দেয়। তখনই বৃন্দা মনে মনে বলে, এই সভ্যটার জ্বালায় কিছুই করতে পারছি না। সে তো আমার পিছন পিছন সব কিছু ফলো করা শুরু করে দিয়েছে। আজকের পর থেকে কোনোভাবে দরজা খোলা রেখে আমি কোনো কাজই করতে পারবো না। না না, আমাকে আগে ওই ডায়েরিটা সম্পর্কে খোঁজখবর নিতে হবে। রাঙা আর ওর মা বুড়িটা কি করছে ডায়েরিটা নিয়ে, ডায়েরির মধ্যে আদৌ কিছু আছে কি না, সমস্তটাই আমাকে খুঁজে বের করতে হবে। তা না হলে ওই আরাফ আমাকেই শেষ করে দিবে। আমাকে আগে খুঁজে বের করতেই হবে। অন্যদিকে দরজার বাইরে তখনই সভ্য মনে মনে বলে, না না, বৃন্দার ওপর আমার নজর রাখতে হবে। বৃন্দার নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র তো অবশ্যই করছে, আমি ঠিক বুঝতে পারছি। রাঙাকে আবারও ফাঁদে ফেলবে, তাই না? আমি সব কিছু রাঙাকে খুলে বলবো, আমি তোমার পিছন করব বৃন্দা। এত সহজে আমি তোমার পিছন ছাড়বো না। তুমি কি ভেবেছিলে এই বাড়িতে থেকে তুমি এই পরিবারের ক্ষতি করবে? এটা আমি সহ্য করে নেব। নিচে দেখা যাবে বিহুকে নিয়ে খেলাধুলা করছে নবারুণ তখন বিহুকে বলে, এখন কেমন আছো বিহু তখন বলে, আমি তো সুস্থই আছি। এই বলেই তখন বিহুর সঙ্গে মজা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে একলব্য এসে বলে, বাবা, বিহুকে কিন্তু ডক্টর দেখাতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, তাকে তো আবার চশমা দিবে। কথা শোনার পর বিহু বলে, না, আমি চশমা পরবো না বাবা। আমি চশমা কেন পরবো? আমি তো চোখে সব কিছুই দেখি। তখনই নবারুণ একলব্য বলে, চশমা পরলে আরও ভালো দেখতে পারবে। এখন তো একটু ঝাপসা দেখো, তাই না? চশমাটা পরলে ভালো হবে। বিহু তখন বলে, না না, আমি এখন তীর নিয়ে খেলবো, আমি চশমা পরবো না। তখনই আবার নবারুণ বলে, এখন তুমি যদি চোখে না দেখো কি করে তীর ধনুক নিয়ে খেলাধুলা করবে? তোমাকে চশমা পরতে হবে, তারপর তুমি স্পষ্ট দেখতে পারবে, তারপর তুমি তীর ধনুক নিয়ে খেলবে। বিহু বলে, না না, আমি তো চোখে সব কিছু দেখি, আমি সব কিছু দেখি এখন তীর ধনুক নিয়ে খেলবো, আমার একদম ভালো লাগছে না। ময়না তখন বলে, বাবাজি কি শুরু করে দিয়েছে? তার মধ্যে বিহু অসুস্থ, তাকে বারবার কেন তীর ধনুকের কথা বলছে সেটাই বুঝতে পারছি না। পাঞ্চালি বলে, ছোট্ট একটা মেয়ে, এখন সে ইচ্ছা করেছে তীর ধনুক নিয়ে খেলবে, আমরা কি আপত্তি করতে পারে নাকি? আর ওর একটা ভবিষ্যৎ আছে, ও যদি চিন্তা করে ও তীর ধনুক নিয়ে তীরন্দাজি করবে, ওর মায়ের মতো করুক না, তাতে কার কি সমস্যা আমি সেটাই বুঝতে পারছি না। ময়না বলে, না, আমি সেটা বলছি না, এখন তো ও অসুস্থ, চোখে ঠিকঠাক মতো দেখে না, এখন তীর ধনুক নিয়ে খেললে কোনো অঘটন যদি ঘটে যায়, সেজন্য আমি এই কথাগুলো বলছিলাম আর কি। পাঞ্চালি বলে, জানি না কি হবে, তবে তাকে ডক্টর দেখাতেই হবে। এদিকে বিহু কোনোভাবেই ডক্টরের কাছে যাবে না, বারবার বায়না শুরু করে দেয়, তুমি প্লিজ আমাকে একটা তীর ধনুক বানিয়ে দাও না, আমার ভালো লাগছে না এইসব কিছু। তখনই নবারুণ বলে, আমি তো বললাম আমি তো তোমাকে তীর ধনুক বানিয়ে দেবো, আগে তো তোমাকে সুস্থ হতে হবে, সুস্থ হও, তারপর আমি তোমাকে নিজের হাতে একটা তীর ধনুক বানিয়ে নেব। একদম পাকা বুড়িটা আমার। এ বলেই তখন সকলে মিলে হাসাহাসি করতে শুরু করে। অন্যদিকে দেখা যাবে যে এবার বৃন্দা সিদ্ধান্ত নিয়েছে, রাঙামতি এবং রাঙামতির মায়ের কাছ থেকে সে ডায়েরিটা যে করে হোক খুঁজে বের করবে। ডায়েরিটা বের করে সেটা আরাফের হাতে তুলে দেবে। কিছুক্ষণ পরে বৃন্দার নিচে নেমে আসে। বৃন্দা যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, নিচে এসে দেখতে পায় রাঙামতি বা তার মা এখানে নেই। বৃন্দার নিচে এসে দেখতে পায় সকলে হাসাহাসি করছে। আজকে বাড়িতে খুব আনন্দের জোয়ার ভেসে উঠেছে। এতে করে গা জ্বলতে শুরু করে বৃন্দা বলে, না না, আমাকে এখানে থাকলে চলবে না। রাঙা এবং তার মা কোথায় আছে আমাকে সেই খোঁজ করতে হবে। তাদের সঙ্গে আমাকে আগে কথা বলতেই হবে, তা না হলে আমি ওই ডায়েরি সম্পর্কে কোনো কিছুই জানতে পারবো না। আড়াল থেকে সমস্ত কথাই আমাকে শুনতে হবে। এখন রাঙামতি এবং তার মা কোথায় আছে সেটাই তো বুঝতে পারছি না। বাড়ির মধ্যেই নিশ্চয়ই কোথাও না কোথাও তো অবশ্যই আছে। এই বলেই তখন বৃন্দা উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বৃন্দা তখন সেখান থেকে কারোর সঙ্গে কোনো কথা না বলেই উপরে যাচ্ছিল। হঠাৎ করে আবার নিচে নামতে শুরু করে সার্থকী তো অফিসে যাবে। ধাক্কা লেগে যায় বৃন্দার সঙ্গে। বৃন্দাকে বলে, বড় বৌদি, একটু কি চোখ কান খোলা রেখে কি চলতে পারো না নাকি? আমার চশমাটা তো ভেঙে দিলে। বৃন্দা বলে, আমি তো দেখিনি। অঙ্কুর এসে বলে, তা মেজদা ভাই কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছ নাকি? অঙ্কুরের দিকে তাকিয়ে তখনই সার্থকী বলে, তোমার কি মনে হয় আমি অফিসে যাচ্ছি না? ব্যাগপত্র নিয়ে আমি আবার কোথায় যাব? অঙ্কুর তখন বলে, যাবে যেহেতু, আজকে কিন্তু বাড়িতে একটা আয়োজন রয়েছে, একটা ভোজের আয়োজন,
তাড়াতাড়ি রাতের বেলা ফিরে এসো, আজকে তো একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা হবে। এই কথা শোনার পর সার্থকী ভীষণ রকম খুশি হয়ে যায়। কি বলছো কি অঙ্কুর? তা শোনো, তুমি তো বাড়িতে থাকবে, তোমাকে বলে দেই আমার অফিসের পাশে না মাটন বিক্রি করে, সেখান থেকে মাটন নিয়ে এসো, তারপর খুব ভালো করে আমরা ভোজ করব। অঙ্কুর বলে, অলরেডি নেওয়া হয়ে গিয়েছে মেজদা ভাই, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এই কথা শোনার পর সার্থকী বলে, ওহ তুমি অনেক কাজের জানো তো, আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, একটা অনুষ্ঠানের আয়োজন হবে, এতেই না আমি ভীষণ রকম খুশি। নবারুণ প্রশ্ন করে, কি ব্যাপার হঠাৎ করে এতটা বদলি গেলে কী করে? কিছুক্ষণ পরে ময়না এসে বলে, শোনো আমি মাটনটাকে রান্না করব, আর মা তো বাড়িতে নেই, মায়ের জন্য কিছুটা রেখে রাখবো, একটু ঝাল দিয়ে তারপর রান্নাটা করব। ময়নার দিকে তাকিয়ে তখনই সার্থকী বলে, তুমি এর মধ্যে ঢুকে যেও না, এই সমস্ত কিছু পাঞ্চালির হাতে তুলে দাও। তুমি যদি কোনোভাবে রান্না বসাও না, তাহলে বাচ্চাগুলোও খেতে পারবে না, আমিও খেতে পারবো না। ময়না তখন সার্থকীর দিকে তাকিয়ে বলে, আমি কি এতটাই খারাপ রান্না করি? সার্থকী বলে, হ্যাঁ তুমি এতটাই জঘন্য রান্না করো, তোমার রান্না আমি কোনোভাবেই খেতে পারবো না। এদিকে নবারুণ বারবার তখনই সার্থকীকে বলে, আজকে আবার কোন দিক দিয়ে সূর্য উঠেছে? সার্থকী বলে, কেন আমি তো বদলাইনি, আমি যেমন ছিলাম তেমনই আছি, আমাকে নিয়ে এত কিছু ভাবতে হবে না, বুঝতে পারলে তো, আমি এমনই ছিলাম। তখনই নবারুণ বলে, আচ্ছা ঠিক আছে, তুই এমনই ছিলি নাকি কেমন ছিলি সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। এদিকে তখনই অঙ্কুর বলে, মেজদা ভাই এখন কি সময় নষ্ট হচ্ছে না? এখন তো তোমাকে অফিসে যেতে হবে তাই না? তখনই আবার সার্থকী বলে ওঠে, আসলে সময় নষ্ট হোক, বাড়িতে এতদিন পর একটা আনন্দ উৎসব লেগে থাকবে, আর আমি একটু আনন্দ করব না? কিছুক্ষণ পরই সব্য নিচে নেমে আসে। সব্যকে তখন মজা করে বলতে শুরু করে, তুই তো এখন সাধুর ছদ্মবেশ নিয়েছিস, তুই তো মাটন খেতে পারবি না, তুই না খেলে ভালো হবে, তোর ভাগেরটা না আমি খেয়ে ফেলবো, মাটন খেতে আমার ভীষণ রকম ভালো লাগে জানিস তো। সব্য তখন বলে, তুই কি আমার সঙ্গে মজা করছিস নাকি? হ্যাঁ, আমি মাটন খেতে পারবো না মানে কি? মাটন অবশ্যই আমি খাবো, হয়তো একটু কম করে খাবো, এর বদলে আমি সাধু কিছু একটা অবশ্যই বদলি করে দিব। অন্যদিকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে সে ছবিটা হাতে নেয় রাঙামতি, ছবির পিছন দিক থেকে আয়নাটাকে সরিয়ে নেয়। আয়নাটা সরানোর পরই হঠাৎ করে ছবিটার পেছন থেকে একটা কাগজ বের করে, এক পুরনো কাগজ। সেটা দেখে রাঙামতি বলে, কী রে মা, এটা কি, তুই কি চিনতে পারছিস নাকি? রাঙার মা বলে, না তো বানু, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি? তখনই রাঙামতি হাতে নিয়ে বলতে শুরু করে, এটা তো একটা ম্যাপের মতো দেখা যাচ্ছে, কী যেন একটা নকশা, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে আড়াল থেকে সমস্ত কথা শুনতে শুরু করে বৃন্দা এসেই দেখতে পায় দরজা বন্ধ করা, আর তখনই কান পেতে রাঙামতি এবং তার মায়ের সমস্ত কথা শুনতে শুরু করে। বৃন্দা তখন মনে মনে বলে, কি বলছে কি রাঙা, কিছুই তো বুঝতে পারছি না, ওরা তো একটা ম্যাপের কথা বলছে। কিছুক্ষণ পরই দেখা যাবে রাঙামতি সে পুরনো দিনের একটা কৌটা বের করে, অর্থাৎ রাঙামতির হাতে সে কাচের কৌটাটা ছিল, রাঙামতি সেটাকে ভেঙে ফেলে, ভাঙার পরই ঠিক একই ধরনের একটা কাগজ বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যাবে যে সে মেয়েটি ফোন করে রাঙামতিকে ফোন করে বলে, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমার কাছে ডায়েরিটা আছে, আমি ডায়েরিটা আপনাকে দিয়ে দেবো। এদিকে দেখা যাবে বৃন্দা ঘরের মধ্যে এসে আরাফকে ফোন করে বলে, রাঙা এবং তার মায়ের কাছে ডায়েরিটা আছে, তারা গোপনে দরজা বন্ধ করে কী যেন একটা ম্যাপের কথা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। আরাফ তখন বলে, ওই বুড়িটাকে আজকে রাতের মধ্যে আমি তাকে নিয়ে আসবো, বুড়িটাকে আমি শেষ করে দেব, ওই বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেব, আমার ডায়েরি চুরি করেছে। এদিকে সে মেয়েটি বাড়ি থেকে পুজোর নাম করে বের হয় রাঙামতির সঙ্গে দেখা করবে বলে, আর তখনই মন্দিরে চলে আসে। মন্দিরে এসে দেখতে পায় রাঙামতি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু রাঙামতি তো সে মেয়েটিকে চিনে না। রাঙা বলে, সে মেয়েটিকে তো আমি চিনি না, কি করে চিনবো যে ওই মেয়েটি আসলে ডায়েরি নিয়ে আসবে? কিছুক্ষণ পরই সে মেয়েটি রাঙামতিকে দেখতে পায়, আর রাঙাকে দেখে রাঙার কাছে এসে বলে, আমি আপনাকে আসতে বলেছিলাম, এই নিন ডায়েরিটা। রাঙা তখন বলে, কিন্তু তোকে তো চিনতে পারলাম না, তার মানে কি তুই ওই দিন ওই বাড়িতে ছিলি? তোকে তো দরজা বন্ধ করে আটকে রেখেছিল, তা তুই কি কোনোভাবে আটকে রয়েছিস নাকি? তুই চাইলে আমাকে বল, আমাদের বাড়িতে সত্যজিৎ স্যার আছে, তোকে বাঁচিয়ে নেবে। এদিকে দেখা যাবে বৃন্দাকে বলে, আপনি সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে যাবেন, সন্ধ্যার মধ্যেই ওই বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। বৃন্দা তখন সমস্ত ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ছিল আপডেট।